প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি আগে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নির্বাচন কমিশন গঠন আস্থা রাখতে চায় দলগুলো। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা, সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেনাকুঞ্জে এক যুগ পর খালেদা জিয়া। দৈনিক সমকাল, অটোরিকশা চালকদের অবরোধে অচল ঢাকা, সশস্ত্র বাহিনী ফের আস্থার প্রতীক। দৈনিক যুগান্তর, এনআইডি সেবায় হয়রানি, ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে। খালেদা জিয়াকে দেওয়া সম্মানে জাতি আনন্দিত, মির্জা ফখরুল। নতুন নির্বাচন কমিশন গঠন, সিইসি সাবেক সচিব নাসির উদ্দিন। কালের কণ্ঠ, শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া, সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা। অটো চালকদের অবরোধে জনদুর্ভোগ, অটো চালকদের জীবিকার কি হবে? বাংলাদেশ প্রতিদিন, রাজধানী জুড়ে তাণ্ডব ভাঙচুর, কথায় কথায় অচল হচ্ছে রাজধানী, সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। মানবজমিন, দৃশ্যপট পাল্টায় এভাবেই, সিইসি হলেন নাসির উদ্দিন। খবরের কাগজ, নির্বাচন কমিশন পুনর্গঠন, সিইসি নাসির উদ্দিন। খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত, সেনাকুঞ্জে সংবর্ধনায় প্রধান উপদেষ্টা। দেশ রূপান্তর, যারা চালাবেন নির্বাচনী ট্রেন, জনগণের আস্থার স্বীকৃতি পেয়েছে সশস্ত্র বাহিনী। ইনকিলাব, রাজপথে পরিকল্পিত নৈরাজ্য। কালবেলা শিরোনাম, কমলাপুর আইসিডি থেকে গায়েব 500 কন্টেইনার। এমন দেশ গড়তে চায় যেখানে জনগণই সব, সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা। দৈনিক বাংলা, এমন দেশ গড়তে চায় যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক। সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন। যায় দিন, আমরা সবাই এক পরিবার, কেউ কারো শত্রু হবে না, সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে ডক্টর ইউনূস। দৈনিক জনকণ্ঠ, নতুন ইসি গঠন, সাবেক সচিব নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া, সশস্ত্র বাহিনী দিবস পালিত। আমরা যদি সশস্ত্র বাহিনী দিবস পালিত এই খবরটা দিয়েই শুরুটা করি, সে আনন্দের জায়গা থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সশস্ত্র বাহিনী ফের আস্থার প্রতীক, এবং একই সাথে আরও আনন্দ সংবাদ যে সেনাকুঞ্জে এক যুগ পর খালেদা জিয়া সবার আলোচনার কেন্দ্রেই ছিলেন তিনি। এই যে পরিবর্তন, কি বলবেন? এটি আসলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে বেগম খালেদা জিয়া এক যুগ পর আবার সেনাকুঞ্জে গেছেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। এবং খুব আমরা গত 16 বছর দেখেছি যে বেগম জিয়াকে, জনাব তারেক রহমান সাহেবকে, বিএনপিকে যতটা সম্ভব সশস্ত্র বাহিনী থেকে দূরে সরিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা, একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল, দূরত্ব তৈরির একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র যে সফল হয়নি সেটাই কালকে আমরা দেখেছি। এবং আমরা খুব আনন্দিত যে শিরোনাম করেছে এভাবেই দৃশ্যপট পাল্টায়। আসলে এভাবেই দৃশ্যপট পাল্টায়, জোর করে স্বাভাবিকতাকে দমিয়ে রাখা যায় না। এবং আমরা এর আগে যা দেখেছি যে বেগম জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা, তার সাথে অনেক অমানবিক আচরণ করা, সেই বিষয়গুলো যে আলটিমেটলি কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট তৈরি করেনি। সশস্ত্র বাহিনীর সাথে বিএনপির যে বা বেগম জিয়ার যে অসাধারণ চমৎকার সম্পর্ক, সেই সম্পর্কের বহিঃপ্রকাশ আমরা গতকালকে আবার দেখেছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে জনগণই মালিক, এমন দেশ গড়তে চাই। আমরা সবাইকে এক পরিবার, কেউ কারো শত্রু হব না। তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে, যে আমরা সবাই এক পরিবার, কেউ কারো শত্রু হব না, তো যে সরকার বিদায় নিয়েছে সেই সরকারের সমর্থকরা কি এই পরিবারের মধ্যে পড়ে? নিঃসন্দেহে পড়ার কথা না, পড়বে না। কারণ যেই সরকার বিদায় নিয়েছে সেটা ছিল একটা ফ্যাসিস্ট সরকার। দেশের জনগণ, নিঃসন্দেহে যে আওয়ামী লীগের একটা খুব সুন্দর অতীত ছিল, কিন্তু গত 16 বছরের যে আওয়ামী লীগ সেটা অনেক বেশি ম্লান করেছে আওয়ামী লীগকে। এবং আওয়ামী লীগ শেষ পর্যায়ে এসে যেভাবে গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে, ছাত্র জনতাকে হত্যা করেছে,
তারপর তারা আর আসলে মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। সো সেইখানে যে খুনির অবস্থানে দাঁড়িয়ে এক পরিবারের সদস্য হওয়ার সুযোগ আসলে থাকে না, কিন্তু সেই জায়গা থেকেও এক পরিবার বলতে প্রফেসর ইউনূস নিঃসন্দেহে আওয়ামী লীগের এই ফ্যাসিজমের সমর্থক যে চক্র তাকে অন্তর্ভুক্ত করে বলেননি, তাকে বাইরে রেখেই বলেছেন, এটাই আমার বিশ্বাস। না, কিন্তু আমি আবারও আপনার কাছে বিনীত প্রশ্নটাই রাখতে চাই। একেবারে ধরেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটি বংশ পরস্পরায় আওয়ামী লীগকে সাপোর্ট করে, তার জন্য তার কি দায় এই ফ্যাসিস্ট সরকার যেটা করেছে তার জন্য? না, সেটা নিঃসন্দেহে আপনি ধরেন আওয়ামী লীগের আমিও আসলে এটা দেখতে চাই যে ভবিষ্যতে জিনিসটা কিভাবে হয়, বাট মানুষের মধ্যে রিকনসিলিয়েশন খুব ইম্পর্টেন্ট, মানুষের মধ্যে সৌহার্দ্য। তো যে দলই করুক, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাতে ইসলামী করবে, কিন্তু মানবিক যে সম্পর্ক, যে সবার সাথে সামাজিক যে সম্পর্ক, ভিন্ন মত নিয়েই সামাজিক সম্পর্ক থাকবে, সুন্দর সম্পর্ক থাকবে, এটাই তো গণতন্ত্র এবং এটাই স্বাভাবিক ছিল। কিন্তু গত 16 বছরে আসলে এই জিনিসটা প্রবলভাবে নষ্ট করা হয়েছে। সেই জায়গায় আওয়ামী লীগের তৃণমূলের যারা সমর্থক, যারা মানে পারিবারিকভাবেই বা ধারাবাহিকভাবে অনেক প্রজন্মের পর প্রজন্ম আওয়ামী লীগের সাথে জড়িত, তারাও তো সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার থাকবে, তার প্রাপ্য অধিকার থাকবে। শুধুমাত্র আওয়ামী লীগ বলেই একজন কেউ বা আওয়ামী লীগের সমর্থক বলেই একজন কেউ দোষী সাব্যস্ত হবে বা তার সাথে অন্যায় আচরণ করা হবে, সেটা আমরা আশা করি না, কিন্তু এবং সেটা হওয়া উচিত না। কিন্তু তার মানে এটা না যে যারা এই খুনের জন্য, যারা এই অপশাসনের জন্য, অপকর্মের জন্য দায়ী, তাদের বিচারে বিন্দুমাত্র ছাড় বাংলাদেশের মানুষ দিতে। অবশ্যই সেটা তো মানুষ প্রত্যাশা করে না যে এরকমের একটি অন্যায় অবিচার হলো তার কোনো বিচার হবে না, সেটা তো নিশ্চয়ই। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস গতকালকেই তিনি বলেছেন যে বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। আমরা পত্রিকাতেই দেখেছি। তো এটাই কিন্তু মিন করে যে প্রফেসর ইউনূস সামাজিক সৌহার্দ্যের জায়গায় কোনো রকম আপোষ করতে চান না। উনি সামাজিক সৌহার্দ্য চান, সব মানুষের যে নাগরিক অধিকার, যে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের যে অধিকার, সেই অধিকার উনি নিশ্চিত করতে চান এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রধান রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল সবাই চায়। সেখানে আসলে সামাজিক সৌহার্দ্য না থাকলে একটা সুস্থ, সুন্দর, ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা যায় না। এবং সেই কথাটাই উনি বলেছেন যে আমরা সবাই একটা পরিবার, তো এক পরিবারে ভিন্নমত থাকবে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আমাদের একটা ছোট পরিবারের বাবা মার মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে আলোচনার সময় তো ভিন্ন পরিবেশ মতামত থাকে, এটা তো থাকেই, কিন্তু পরিবারটা সহ তো এগিয়ে নিতে হয়, পরিবার এগিয়ে নিতে হয়। নির্বাচন কমিশন নিয়ে অনেক প্রত্যাশার জায়গা হলো যে এই কখন গঠন হবে, আগামীতে কি হবে, নির্বাচন কবে হবে। একজন উপদেষ্টা বিদেশে অবশ্য বলেছেন যে আগামী বছরের মাঝামাঝি, হয়তো 26-এর মাঝামাঝি, 26-এর মাঝামাঝি। তো সেটা নিয়ে হয়তো আমরা আলাপ করব। কিন্তু এই যে নির্বাচন ভোটের নির্বাচন কমিশন গঠনের পরপরই প্রধান নির্বাচন কমিশন বলেছেন ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে লক্ষ্য, পূর্বসূরিদের বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ আছে একটি পত্রিকার শিরোনাম। কি মনে হয়? সেটাই তো আসলে মানুষের প্রত্যাশা, যে একটি সুন্দর, গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আবার গণতন্ত্রের উত্তরণ ঘটবে, বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্র দেখবে। কিন্তু গত 16 বছর আমরা কি দেখেছি, যে মধ্যরাতের নির্বাচন দেখেছি, ভোটারবিহীন নির্বাচন দেখেছি, একদলীয় নির্বাচন দেখেছি, এবং মানে নির্বাচন কত প্রকারের হতে পারে, এক ধরনের নির্বাচন নিয়ে চরম প্রহসন দেখেছি। সেই প্রহসনের নির্বাচন মানুষকে নির্বাচন থেকে, রাজনীতি থেকে অনেক বিমুখ করেছে। সেই জায়গা থেকে মানুষকে আবার নির্বাচনের দিকে ফিরিয়ে আনা, মানুষকে গণতন্ত্রের পরিবেশ তৈরি করে দেয়া, সেই জায়গায় নতুন যে নির্বাচন কমিশন যেটা গতকালকে গঠিত হলো, তার অনেক বড় দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব খুব চমৎকারভাবেই সার্চ কমিটির মাধ্যমে তাদের খুঁজে বের করে তাদের নিয়ে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের ব্যাপারে আমি এখন পর্যন্ত কোথাও কারো কোনো ভিন্ন নেতিবাচক কোনো কিছু দেখিনি। এবং ব্যক্তিগতভাবে যেমন নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেবকে আমি সাংবাদিক হিসেবে তাকে সচিব হিসেবে কাজ করতে দেখেছি, প্রশাসক হিসেবে দেখেছি, এবং উনি চমৎকার মানুষ এবং খুবই ভালো মানুষ, সৎ মানুষ এবং নীতিবান মানুষ। সো তার নেতৃত্বে বাকিদের সম্পর্কে আমাদের খুব স্পষ্ট ধারণা নেই, ব্যক্তিগত আমার খুব স্পষ্ট ধারণা নেই, সবার হয়তো সামনে হবে, তাদের কাজের ভেতর দিয়ে আমরা দেখব। কিন্তু এই নির্বাচন কমিশন অনেক প্রত্যাশার ফসল, ছাত্রগণ অভ্যুত্থানের ফসল। সো এই নির্বাচন কমিশন
বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলবে স্থায়ীভাবে এবং একটি চমৎকার নির্বাচন আমাদের উপহার দেবেন, সেটা আমরা আশা করি। হ্যাঁ, ওই ইঙ্গিতটাই জরুরি যে পূর্বসূরীদের বদনামটা যেন তারা ঘুচিয়ে ফেলেন, যে না, আস্থা রাখা যায়। তো কয়েকদিন আগে প্রফেসর ইউনূস বলেছেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। তো সেই প্রক্রিয়ায় তারই ধারাবাহিকতায় এখন নির্বাচন কমিশন গঠিত হলো। নির্বাচন কমিশনের একটা বড় কাজ হবে এখন যে ভোটার তালিকা আসলে গত 16 বছর যে কি ভোটার তালিকা হয়েছে এবং সেটা কতটা, তার মধ্যে কত ভুয়া ভোটার, কত ভোটার আসলে আছে বা নাই, আমরা আসলে আমাদের কোনো ধারণা নেই। আমরা মানে চরমভাবে সন্দিহান যে আমাদের যে ভোটার তালিকা নিয়ে গত 16 বছর কথা শোনা যায় যে শহরের যে মানুষ, শহরেও ভোটার আছেন, আবার গ্রামেও ভোটার আছেন, আবার এমনও আছে যে আদৌ যার কোনো অস্তিত্ব নেই সেই ধরনের তিনিও ভোটার, যিনি মারা গেছেন তিনিও ভোটার, গায়েবী ভোটার, গায়েবী ভোট আমরা দেখেছি, আমরা গত 16 বছর দেখেছি। তো এই সময়ে ভোটার তালিকাটা কাজটা দ্রুত শুরু করে একটা সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে যদি নির্বাচনী আসনের কোনো পুনর্বিন্যাস করতে হয় সেগুলো সম্পন্ন করে নির্বাচনের যত দ্রুত সম্ভব নির্বাচনে যাওয়া আসলে এখন অনিবার্য। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচন কমিশনের অধীনে সারা দেশে, শুধু কেন্দ্রীয়ভাবে ঢাকায় না, সারা দেশে যে নির্বাচনী কর্মকর্তারা আছেন তাদের নিয়োগ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে এবং গত 16 বছরে দলীয় বিবেচনা থেকে, দলীয় স্বার্থ থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এমন অভিযোগ আমরা পেয়েছি। তো সেই বিষয়গুলো খুব সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা উচিত যে আসলে নির্বাচনী কর্মকর্তাদের একটা বড় ভূমিকা থাকে নির্বাচনে। সো তারা আসলে দলীয় লোক কিনা, তারা ফ্যাসিস্টের, তাদের মধ্যে ফ্যাসিস্টের দোসর কেউ আছেন কিনা, তারা আসলে কিভাবে নির্বাচনে কার্যকর ভূমিকা রাখবেন, নিশ্চয়ই সেই জিনিসগুলো অবশ্যই নতুন নির্বাচন দেখার চেষ্টা করবেন। এখন যে আলোচনাটি করতে চাই, গতকাল ঢাকা শহর আবার অটোরিকশা চালকদের আন্দোলনে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেল যে অটোরিকশা চালকদের মানে সংগ্রামের মোটিভ, তাদের জেচ্ছা, টেলিভিশনে তাদের সাক্ষাৎকার দেওয়া দেখে আমার কাছে যেটা মনে হলো যে এখন সর্বস্তরের মানুষ আন্দোলন শিখে গেছে। আন্দোলনের ভাষা কীরকম হতে পারে, টেলিভিশন এলে কিভাবে দৌড়ে যে বক্তব্য দিতে হতে পারে, সব ভাষা কিন্তু সবাই ইস্যু দেয়। এবং এই গণ অভ্যুত্থানের যতগুলো ভাষা তৈরি হয়েছিল সেই ভাষাগুলো জেচ্চার থেকে ওরা তৈরি হয়ে আছে আর কি। এটা একটা শুভ সংবাদ। কিন্তু যেভাবে যে আন্দোলনটা যেভাবে মানুষকে জিম্মি করে হলো, সেটা তো কাঙ্ক্ষিত না বোধ করি নাকি? নিঃসন্দেহে। তার আগে ধরেন সড়ক নিরাপত্তা আসলে আমাদের নিশ্চিত করতে হবে এবং রাস্তায় যাতে সুন্দরভাবে যানবাহন চলতে পারে, মানুষ যাতে দ্রুততার সাথে তার গন্তব্যে পৌঁছতে পারে, যাতে মানুষের যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে না হয়, সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। সেইটা করতে গিয়ে সেই জায়গাটা এখন তো যে কেউ আন্দোলন করছেন মানে পাবলিককে জিম্মি করছেন। জি, নিঃসন্দেহে নিঃসন্দেহে, যেটা খুব দুঃখজনক। তো সেটা আসার আগে আমি যেটা বলছিলাম যে আদৌ অটোরিকশার ঢাকার রাস্তায় অটোরিকশা চলতে দেওয়া উচিত কি না। অটোরিকশা আমি যতটুকু জানি বা সংবাদপত্রে যা দেখেছি যে অটোরিকশার কোনো লাইসেন্স ইয়ে নেই, রোড পারমিট নেই, অটোরিকশা ঢাকার রাস্তায় চলার কথা না। যদি সেটা না হয়ে থাকে, অটোরিকশা তৈরি হচ্ছে কোথায়, কীভাবে তৈরি হচ্ছে, তো উৎপাদন পর্যায়েই তো আসলে জিনিসটা নিয়ন্ত্রণ করা যায়। সো হাজার হাজার অটোরিকশা রাস্তায় নেমে যে অবস্থা তৈরি হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই আন্দোলন, এই ধরনের আন্দোলনের কাছে যদি সরকার নতি স্বীকার করে বা আপোষ করতে যায়, সেটা মানুষের জন্য। কিন্তু ওরা যে বিভিন্ন টেলিভিশন মাধ্যমে তাদের যে বক্তব্য কয়েকজনের শুনলাম, কিছু কিছু জায়গায় খুব উদ্বেগজনক। একজন বলছেন, আমারে যদি আপনি রিক্সা চালাইতে না দেন বা না করতেন, তাহলে আমি লড়াই করবো, ছিনতাই করবো, আমি অমুক করবো তমুক করে প্রকাশ্যে বলছে। এবার আরেকজন বলছে, তাহলে এই পেশার কি হবে, আমি এত টাকা দিয়ে করেছিলাম, তার কি হবে। তাহলে আবার একটি পত্রিকা আজকে লিখেছে যে তাহলে ঠিক আছে, তাদের আমরা বন্ধ করে দিলাম, এতগুলো মানুষের কি হবে। হ্যাঁ, নিঃসন্দেহে এই জীবিকার জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, যে মানুষের জীবন যদি তার জীবিকার, কিন্তু সেই জায়গায় শৃঙ্খলার জায়গায় যে আমি কোন জিনিস দিয়ে, কোন কাজ দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করব। সো এমন ধরনের কাজ যেটা রাষ্ট্র অনুমোদন করে না, সেই ধরনের কাজ দিয়ে কেউ জীবিকা, তো তাদের জীবিকার ব্যবস্থা নিঃসন্দেহে তারাও খুব শ্রদ্ধেয় মানুষ এবং শ্রমজীবী মানুষ, তারা কঠোর পরিশ্রম করেন, সারাদিন করে তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের জীবিকার বিকল্প ব্যবস্থা করা সেটা সরকারের দায়িত্ব এবং সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। কিন্তু তার মানে এটা না যে আপনি অটোরিকশা ঢাকার রাস্তায় চলতে দেবেন এবং সেটা নিয়ে নৈরাজ্য হবে। নৈরাজ্যের প্রবণতা আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখছি।
প্রফেসর ইউনূস কয়েকদিন আগে বলছেন যে সারা দেশেই বিভিন্ন রকম নৈরাজ্য তৈরির, অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে। সো সেই ধরনের ষড়যন্ত্র যদি থেকে থাকে, ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব মূলত সরকারের। অবশ্যই মানে ছাত্র গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তির এবং সাধারণ মানুষের, আমাদের সবার উচিত যে ইতিবাচকভাবে এগিয়ে এসে সুন্দর একটা দেশ গড়ে তোলার জন্য কাজ করা। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা যেটাই খান পান্না, আলোচিত আইনজীবী, শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান তিনি, যদি সুযোগ আসে তিনি লড়তে চান। নিঃসন্দেহে তিনি একজন সিনিয়র আইনজীবী। তিনি আইনজীবী হিসেবে যে কারো পক্ষে লড়তে পারেন, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এবং শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় তার আইনজীবী থাকবেন, এটাই স্বাভাবিক। তো যদি জেডাই খান পান্না সাহেব লড়তে চান, সেটা লড়তেই পারেন। কিন্তু আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই কথা বলতে গিয়ে উনি কিছু কথা বলেছেন যে ছাত্র গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে। এত কম সময়ের মধ্যে এত বড় একটা কনক্লুশন, উনার মতন সিনিয়র এবং বিজ্ঞ আইনজীবী যে কনক্লুশন টেনেছেন যে ছাত্র গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি এটা খুব হতাশ হয়েছি ওনার মুখ থেকে এই ধরনের কথা শুনে, যে এটা মানে, বরং আমরা বিশ্বাস করি যে ছাত্র গণ অভ্যুত্থানের সুফলটা আমরা পাওয়া শুরু করব বা শুরু করেছি অলরেডি। গতকালকে যে বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন, এবং সশস্ত্র বাহিনী যে সম্মানের সাথে শীর্ষ পর্যায়ের দুজন কর্মকর্তা, দুজন লেফটেন্যান্ট জেনারেল গিয়ে বেগম জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বেগম জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পরে 3 বাহিনীর প্রধান তারা তাকে রিসিভ করেছেন, এবং একই সাথে তাকে যে সম্মান দেওয়া হয়েছে, এই সম্মান বেগম জিয়া ডিজার্ভ করেন। এবং সেই সম্মান দেওয়ার যে দেখছি আমরা, যে দৃশ্য আমরা দেখলাম, সেটা তো আসলে ঐতিহাসিক। এবং কালকে ছাত্র গণ অভ্যুত্থানের নেতারা যেভাবে গিয়ে বেগম জিয়ার সাথে শুভেচ্ছা জানলেন, সাজিদ আলম তার ফেসবুক পেজে বলেছেন যে সাজিদ আলম বললেন কনক্লুশনটা এখনই তারা টানা উচিত টু আর্লি, এবং এটা মানে মানুষকে হতাশ করেছে। আমি ব্যক্তিগতভাবে আমি একেবারে শেষের দিকে, বাংলাদেশের ক্রিকেট কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট শুরু হবে, প্রথম টেস্ট। কিন্তু পত্রপত্রিকায় ক্রিকেট এমন জায়গায় নেমে গেছে আমাদের, যে পত্রপত্রিকায় খুঁজে পেলাম যে খেলাটার নিউজ কোথায়। তো কি অবস্থা বলেন আমাকে। ক্রিকেটে আসলে আমরা যে একসময় পঞ্চপাণ্ডব বলতাম, যে মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদের যে এই তামিম, তাদের এই পঞ্চপাণ্ডবের মধ্যে এখন শুধুমাত্র তামিম আছেন, মুশফিক আছেন, মাহমুদুল্লাহ আছেন, কিন্তু সবাই সব ফরম্যাটে খেলেন না। কেউ হয়তো ওডিআই খেলেন, কেউ টেস্ট খেলেন। তো এইবার একটা জিনিস হচ্ছে যে মানে ক্রিকেটের এর পরের প্রজন্ম সেইভাবে সাফল্য বয়ে আনতে পারছে না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করতে চাইলাম, নিশ্চয়ই আপনাদেরও প্রশ্ন, আজকে খেলা শুরু হবে বাইরের দেশে, টেস্ট বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু সেরকম কোনো আলোচনা নেই। কেন নেই? দলটার অবস্থা কেমন এখান থেকেই বোঝা যায়। কিন্তু আমরা সাফল্য কামনা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।